পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও সক্রিয় হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে নেমেছেন হকারদের পক্ষে, মিছিল করছেন বিজেপি সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধেও। তার এই রাজপথের কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি দলের শীর্ষ নেতাদের। দলে ভাঙন দেখা দেওয়ার পর এখন মূলত কি ঘটছে তৃণমূলে, এছাড়া সীমান্তে পুশিনের চেষ্টার বিষয়টিও তো রয়েছে। এই সব বিষয় নিয়ে আরও তথ্য জানবো, যুক্ত হচ্ছি সহকর্মী সুজিত দুয়ারের সঙ্গে। সুজিত, শুভ সকাল আপনাকে। প্রথমেই জানতে চাই, হিউম্যান রাইটস ওয়াচ বলছে সীমান্তে পুশিন মানবাধিকার লঙ্ঘন। এখন পর্যন্ত পুশিনের পথ থেকে সরে এসেছে পশ্চিমবঙ্গ সরকার। তারা কি আসলে সরে এসেছে কিনা আদৌ? হোল্ডিং সেন্টারগুলোতে এখন কত সংখ্যক মানুষ আটকে রয়েছে সেটি একটু জানাবেন। তামান্না, আপনাকে জানিয়ে রাখছি যে এই যে পুশিং প্রক্রিয়া যেটা চলছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত। তবে কিছুটা হলেও কমে কমে গিয়েছে আগের থেকে, অর্থাৎ যে তুলনায় পুশিং চলছিল সেটা অনেকটা কমে গিয়েছে বলে এমনটা বলা হচ্ছে। এবং পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তের শেষ যে ফিগার দেওয়া হয়েছে সেই ফিগার অনুসারে বসিরহাট সীমান্তে 335 জন রয়েছে, যার মধ্যে 148 জন পুরুষ, 99 জন মহিলা এবং 88 জন শিশু রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ সীমান্তে 19 জন, মালদহ সীমান্তে 9 জন, দক্ষিণ দিনাজপুর সীমান্তে 8 জন এবং বারুইপুর সীমান্তে 5 জন। এছাড়া বারাসাতে 3 জন, কোচবিহার, জঙ্গিপুরে 2 জন করে, বনগাঁ, সুন্দরবন এবং কৃষ্ণনগর সীমান্তে সেই সীমান্তগুলোতে রয়েছে 1 জন করে। অর্থাৎ এই যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু একেবারে 400 গণ্ডির মধ্যে। জেলার এখন পর্যন্ত 11টি যে হোল্ডিং সেন্টার, সেই হোল্ডিং সেন্টারে মানুষদের রাখা হয়েছে, যারা অনুপ্রবেশকারী হিসাবে এসেছিল তাদেরকে রাখা হচ্ছে। তাদের তথ্য যাচাইয়ের পর সীমান্ত দিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে তাদের নির্দিষ্ট দেশে। তবে সেটা তথ্য যাচাইয়ের পরেই কিন্তু করা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যে মানবাধিকার সংগঠন রয়েছে এপিডিআর এবং হিউম্যান রাইটস ওয়াচ, তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছে। তারা বলছেন যে এই যে পুশিং প্রক্রিয়া, অর্থাৎ এদেশ থেকে বাংলাদেশে যাদেরকে পাঠানো হচ্ছে তাদের তথ্য ঠিকঠাক যাচাই করা হচ্ছে না, বা তারা প্রত্যেকে বাংলাদেশি নাগরিক নয় এমনটা কিন্তু বলা হচ্ছে। এবং তারা ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যেও যেতে পারেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে পুশিং প্রক্রিয়া যথেষ্ট কমেছে এবং মূলত বসিরহাটের যে সীমান্ত থেকে পুশিং করা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ, এই যে সীমান্ত সেই সীমান্ত থেকেই বেশিরভাগ মানুষকে পুশিং করে দেওয়া হচ্ছে বা ফেলে দেওয়া হচ্ছে। সুতরাং বিএসএফ এর তরফে এবং পেরেছি, অসংখ্য বিজেপির ধন্যবাদ। তরফে এবার একটু মমতা প্রসঙ্গে যেতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি থেকে এখন একটু কিছুটা বিচ্ছিন্ন। তার রাজনীতি আসলে এখন কোন দিকে এগিয়ে নিতে চাচ্ছেন, বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানতে চাই। রাজনীতিতে যথেষ্ট কোণঠাসা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে তার রাজনীতিতে অবস্থান তিনি নিজে বুঝতে পারছেন না, তিনি কংগ্রেসের সঙ্গে যাবেন নাকি নিজের দলকে আবার মেরামতি করবেন। কারণ ইতিমধ্যেই তার দলের সাংসদ বিধায়করা তার থেকে সরে গিয়েছে। 20 জন সাংসদ তারা নিজেদের মতো করে এনসিপিআই এর সঙ্গে যোগদান করেছে। অর্থাৎ আমরা যদি দেখি যে একদম সামনের সপ্তাহে কয়েকদিন আছে আর হাতে গোনা 3-4 দিন বাদেই বাদল অধিবেশন সংসদে, সেখানে কিন্তু তারা আলাদা আসনে বসবে। এর জন্য ওম বিড়লার কাছে, যে সংসদের স্পিকার, তার কাছে কিন্তু তারা আবেদন ইতিমধ্যে জমা দিয়েছেন। এবং তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সেক্রেটারি মমতা বন্দ্যোপাধ্যায় তারাও ওম বিড়লার কাছে গিয়েছিলেন। তারাও একটা লিখিত পত্র দিয়েছেন এবং জানিয়েছেন তৃণমূলের মধ্যে কোনো বিভাজন নেই, অর্থাৎ দ্বিতীয় কোনো দল নেই। সুতরাং বাদল অধিবেশনের সময় স্পিকারের সামনে আরো নতুন কোনো উত্থাপন হয় কিনা, 1/3 যে সমর্থন সেটা নিয়ে 2 জন সাংসদ নিয়ে নতুন করে তাৎপর্য স্পিকাররা নতুন করে তারা তৃণমূলের সিম্বলের দাবিদার করে কিনা, বা এই বিষয়টি যদি কোর্ট পর্যন্ত গড়ায় তার আগে নির্বাচন কমিশনের কাছেও তারা জানাবেন। এই প্রক্রিয়া কিন্তু হতে পারে। আপাতত যে দলত্যাগী বিরোধী আইন, সেই আইন থেকে বাঁচতেই তৃণমূলের সাংসদরা, মূলত 20 জন সাংসদ, আরো 2 জন আসতে পারেন শোনা যাচ্ছে, তারা এই সাংসদরা কিন্তু এনসিপিআই এর সঙ্গে হাত মিলিয়েছে। একদম ছোট দল এনসিপিআই, তার সঙ্গে হাত মিলিয়ে তারা সংসদীয় অধিবেশন, বাদল অধিবেশনের শুরুটা করবে এমনটা কিন্তু জানা গেছে। তেমন না। সুজিত, আমরা জানতে চাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতিতে কোন দিকে এগিয়ে যাচ্ছেন সেটি আপনি বলছিলেন। প্রবল শক্তিশালী একটি রাজনৈতিক দল ক্ষমতা হারানোর সঙ্গে ভেঙে কয়েক ভাগ হয়ে গেল। দল গোছানোর এখন কি ধরনের পদক্ষেপ, এবং যে গুঞ্জন রয়েছে যে তিনি আবারও কংগ্রেসে যোগ দিতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত জানতে চাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস নেত্রী হিসাবেই পরিচিত ছিল যখন তিনি তৃণমূল ছাত্র পরিষদ করতেন। অর্থাৎ
কংগ্রেসের যে ছাত্র সংগঠন করতেন কলেজ থাকাকালীন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করেছিলেন এবং 1993 সালের যে ভোটারদের নিয়ে যে আইন, অর্থাৎ ভোটাধিকার জন্য নির্দিষ্ট কার্ড, পরিচয়পত্র দিতে হবে, এই যে বিষয়, সেই বিষয় নিয়ে কিন্তু লড়াই করেছিলেন। সেই লড়াই এখনো পর্যন্ত একেবারে বলা যায় তার জীবনের অন্যতম বড় লড়াই, যেটা সিঙ্গুর লড়াইয়ের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। অর্থাৎ বিরোধী থাকাকালীন, তিনি কংগ্রেস নেত্রী থাকাকালীন বিভিন্ন আন্দোলন করেছিলেন। পরবর্তীতে কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে 1998 সালে তিনি দল পরিবর্তন করেন। সেই পরিবর্তনের পরে এই যে সময়টা তিনি দীর্ঘ সময় কাটালেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন, এবং এই সময় যে 40% মানুষ তাকে ভোট দিয়েছিল, সেই মানুষগুলো কিন্তু তার পক্ষে সবাই আসতে পারছেন না। কারণ শাসক দল যারা রয়েছে, অর্থাৎ এখানে এই মুহূর্তে যারা রয়েছে বিজেপি, সেই বিজেপির তরফে কোথাও কি চাপ সৃষ্টি করা হতে পারে শাসক দলের উপরে, শাসক দলের কর্মীদের উপরে, এই একটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ শাসক দল যদি কিছু নাও বলে, সেক্ষেত্রে একটা মানসিক ভয় রয়েছে। কারণ ইতিমধ্যেই আপনি জানেন যে বিভিন্ন নেতা কর্মী প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন। অর্থাৎ তৃণমূলের প্রাক্তন বর্তমান সাংসদরা, এমএলএরা গ্রেপ্তার হচ্ছেন, নেতারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের প্রচুর সম্পত্তি পাওয়া যাচ্ছে এবং অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকা পাওয়া যাচ্ছে। কারোর বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, কারোর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দল, তার যে দিশা কি হবে, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বৈঠক থেকে একটা কমিটি ঠিক করা হয়েছিল। সেই কমিটি থেকেও কিন্তু একেবারে জেলার স্তরে কোনো টিম ঘোষণা করা হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে, এটা সময়ের অপেক্ষা। সমাধান। সুজিত, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পুশিন এবং মমতা কেন্দ্রিক যে ভারতীয় রাজনীতি, সেটি আপনি আমাদেরকে জানাচ্ছিলেন।